ইউনূস সরকারের সমালোচনা করতে আমরা বাধ্য হচ্ছি। শুধুমাত্র মাঝে মাঝে আমরা দেখি বহিষ্কারের কিছু নাটক মঞ্চস্থ করা হয়। আপনারা দেখবেন যে জামাতও এই বিষয়টা নিয়ে অনেক অনেক বিষয় আসলে নোক্তা জারিয়েছে। সোশ্যাল মিডিয়ার আসলে এই দুইটা বিষয় মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপিকে জুড়ে দিতে পারলে একটু শান্তি লাগে হয়তোবা। দর্শক, স্বাগত জানাচ্ছি খবর সংযোগের নিয়মিত আয়োজন আড্ডা সংযোগে। আড্ডা সংযোগের এবারের পর্বের নাম দিয়েছি নতুন বাংলাদেশ। এই নতুন বাংলাদেশ গড়তে তরুণদের ভূমিকা অতুলনীয়। আজ আমার অতিথি একজন তারুণ্য। আমার সাথে উপস্থিত রয়েছেন সিনথিয়া জাহিন আয়েশা, মুখপাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কথা বলবো বর্তমান বাংলাদেশ এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা কি সেই সম্পর্কে। আপু, স্বাগত জানাচ্ছি খবর সংযোগের আয়োজন আড্ডা সংযোগে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনি আমাদেরকে সময় দিয়েছেন তার জন্য প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপু, আপনার কাছে অনেক প্রশ্ন। বলছিলাম যে বর্তমান বাংলাদেশ সম্পর্কে জানবো এবং ভবিষ্যৎ বাংলাদেশ সম্পর্কে জানবো আপনাদের চোখে। আপনার কাছে আমার প্রথম জানা যে আপনার চোখে আগামীর বাংলাদেশ কেমন? শুরুতে ধন্যবাদ। আমাদের আসলে ২০২৪ পরবর্তী ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ আসলে আমাদের চোখে অনেক বেশি সম্ভাবনাময় এবং অনেক বেশি সম্ভাবনার। আমরা দেখেছি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের যে আশা-আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে রাজপথে নেমে এসে, দেশে নিয়ে যে মানুষের চিন্তা ভাবনা, দেশকে যেভাবে দেখতে চায় তার যে প্রত্যাশা, সেটা আসলে মানুষ ২০২৪ সালে রাস্তায় নেমে এসে আসলে তাদের সেই অনুভূতিকে ব্যক্ত করেছে। তাদের সেই আশার সঞ্চারণটা আসলে রাস্তায় নেমে এসে দেখিয়েছে। তো সেই জায়গা থেকে ২৪ পরবর্তী বাংলাদেশে আমরা আসলে বাংলাদেশকেই দেখি অনন্য এক সম্ভাবনার আ দেশ হিসেবে বা অনন্য সম্ভাবনার জায়গা হিসেবে। সেই জায়গা থেকে যদি বলতে চাই আসলে বাংলাদেশে এখন বর্তমানে যেই সম্ভাবনাগুলো রয়েছে, যেমন বিশ্বের মধ্যে অন্যতম একটা রোল মডেল হতে যাচ্ছে বাংলাদেশ। তরুণ নেতৃত্ব থেকে শুরু করে রাজনীতির জায়গা থেকে আসলে বাংলাদেশ একটা সম্ভাবনার জায়গায় গড়ে উঠবে এবং অন্যান্য দেশগুলোর ক্ষেত্রে আসলে তারা অনুপ্রেরণা হয়ে যাবে। এবং বর্তমানে দেশের যে আমরা নতুন করে ভাবছি, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠান তার নিজস্ব গতিতে চলবে। এই ধরনের যে প্রত্যাশা, বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ার যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা নিয়ে মানুষজন রাস্তায় নেমেছিল। হাজার হাজার আমার ভাই-বোনেরা শহীদ হয়েছে, রাস্তায় অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আসলে আমাদের প্রত্যাশাটা ব্যাপক। সেই জায়গায় আসলে আমরা ১ বছর পরবর্তী সময়ে এসে নতুন করে বাংলাদেশকে নিয়ে ভাবছি, নতুনভাবে ভাবছি, নতুন বাংলাদেশের জন্য ভাবছি। তো সেই জায়গায় আসলে আমরা চাই বাংলাদেশ নতুনভাবে আমাদের সামনে আবির্ভূত হোক। আ এটুকুই। আপনারা যে বাংলাদেশের কথা বলছেন, বৈষম্যহীন বাংলাদেশ, আপনারা ২৪-এর আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ব্যানারটা তৈরি হয়েছিল, আসলে এই ব্যানারটা যে চেতনায় তৈরি হয়েছিল, যে চেতনাকে ধারণ করে ব্যানারটা মানুষের সামনে আসে, সম্প্রচার হয়, সেই বাস্তবায়ন কি আসলে সম্ভব হয়েছে এই মুহূর্তে ১ বছর পরে এসে? আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, আচ্ছা। ২০২৪ সালে আসলে প্রয়োজনের তাগিদে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটার সূচনা হয়। আমরা যখন ১ম হাইকোর্টের যে রিট মানে হাইকোর্টের যে সেটার বিরুদ্ধে যখন ১ম আমরা প্রতিবাদ জানাই ৫ জুন। এর পরবর্তীতে সময় একটু, একটু করে সংযুক্ততা হওয়া, মানুষজনকে একতাবদ্ধ করার জন্য আমরা আসলে নানাবিধভাবে চেষ্টা করে যাচ্ছিলাম। তার মধ্যে অন্যতম হচ্ছে যে নতুন কিছু শব্দচয়ন। যেমন আমরা দেখেছি যে আমাদের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নানাবিধ কর্মসূচির মধ্যে বাংলা ব্লকের থেকে শুরু করে অনেক, অনেক নতুন কিছু দিয়ে আমরা আসলে মানুষজনকে এনগেজ করার বা কানেক্ট করার চেষ্টা করেছি। সেই জায়গা থেকে বৈষম্য বিরোধীর প্রয়োজনটা ছিল আসলে ওই সময়ের বাস্তবতার প্রেক্ষিতে কিংবা বাস্তব মানে যেই একটা বৈষম্য বাংলাদেশের মধ্যে চলছে সেটার এগেইনস্ট এ দাঁড়িয়েছিল এই প্ল্যাটফর্মটা। তো সেই জায়গা থেকে যদি বলতে চাই যে ২৪ পরবর্তী সময়ে আসলে কতটুকু আশা বা আমাদের আসলে সেই আ নে মানে ইচ্ছা আকাঙ্ক্ষার প্রাপ্তিটা আসলে কতটুকু ঘটেছে, সেই জায়গাটায় আমরা যদি বলি ১ বছর আমি হয়ে একটু গেছে। আপনাকে একটু কথা ইন্টারাপ্ট করে এড করি। সেটা হচ্ছে, আপনাকে এই অনুষ্ঠানে আসার পূর্বে আমি একটু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে মুখপাত্র আসবেন। তার প্রশ্ন ছিল যে আমরা যে স্বপ্ন দেখে আ ২৪ আন্দোলনটা শুরু করেছি, সেই স্বপ্ন তো আমরা বাস্তবায়ন করতে পারিনি। সেক্ষেত্রে আপনাদের বৈষম্য বিরোধী আন্দোলনের যে ব্যানারটা, সেখানকার কি কোনো ব্যর্থতা আছে? আপনি এটাও বলবেন সাথে। আচ্ছা, আচ্ছা। আমি যেখানে ছিলাম আসলে আমাদের আশা আকাঙ্ক্ষার জায়গায় যদি বলতে চাই যে ২৪ পরবর্তী একটা গণঅভ্যুত্থানের পরে আ হাজার, হাজার মানুষজন যখন রাস্তায় নেমে আসে, আমাদের হাজার ভাইরা শহীদ হয়, পঙ্গুত্ব বরণ করে এখনো টানা ১ বছর যাবত হসপিটালে আছে এমন সংখ্যাটাও
অনেক দীর্ঘ। তো সেই জায়গা থেকে আমরা ওই সময় একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। সেখানে আমাদের ছাত্র উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন মহলের মানুষজনকে নিয়ে আসলে এই উপদেষ্টা পরিষদটা গঠিত হয়। কিন্তু তারপরও আমাদের কাছে এখন বর্তমান প্রেক্ষাপটে এসে যেটা মনে হচ্ছে যে এই উপদেষ্টা পরিষদ অ্যাকচুয়ালি গণঅভ্যুত্থানের যে স্পিরিট, জুলাইয়ের যে স্পিরিট সেটা ধারণ করে তারা কাজ করতে পারেনি। ইউনূস সরকার যখন ১ম গঠিত হয় তখন আমাদের অন্যতম একটা চাহিদা ছিল বা চাওয়া ছিল, আশা বা আকাঙ্ক্ষার জায়গা ছিল যে এই ২৪শে জুলাই গণঅভ্যুত্থানে যে গণহত্যা চালিয়েছে ফ্যাসিস্ট হাসিনা বা তার সরকার, তার সহযোগীরা, সেই গণহত্যার বিচার হবে। আমাদের দেশে যে গণহত্যার পরম্পরা তৈরি করা হয়েছিল, আমরা দেখেছি শাপলা চত্বর থেকে শুরু করে বিডিআর হত্যাকাণ্ড, এছাড়া গুম খুনের যে একটা আ মানে পরম্পরা বা ইতিহাস তৈরি হচ্ছিল বাংলাদেশে, সেই আ গণহত্যার সেই ধরনের গুম, খুন, নির্যাতনের, নিপীড়নের আসলে আমরা বিচার পাবো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিচারের আসলে আ আনুষ্ঠানিকতা কিংবা আসলে দৃশ্যমান তেমন কিছু আমাদের চোখে পড়ছে না। আমাদের অন্যতম একটা দাবি ছিল জুলাইয়ের ঘোষণাপত্র, যেটা গত ৫ আ আগস্ট আসলে ঘোষণা করা হয়েছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সেখানে আসলে আমাদের ৪৭ আমাদের যে প্রাণের আ আ জাগরণ, সে ৪৭ সেখানে নেই। আমাদের কোটা মানে ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সূচনাটা যেখান থেকে, সেই ১৮ কোটা নেই, কোটা আন্দোলনটা নেই। সেখানে নিরাপদ আরো বেশ কিছু জিনিস শাপলা চত্বর নেই, আবার ছাত্র বিডিআর হত্যাকাণ্ড নেই। সেখানে আরো কিছু বিষয়কে আসলে লেজিটিমেট আবার করা আমি হয়েছে। আবার একটু আপনাকে এড করি। সেটা হচ্ছে আপনি যেটা বলছেন, আপনার কথা ধরেই আমি বলছি। আপনারা এই সরকারের ১ম দিকে আমরা যেটা খেয়াল করেছি, এই সরকার যখন গঠন হয়, তখন কিন্তু আপনারা এই সরকারের সুরেই কথা বলতেন। হ্যাঁ, আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বলি, এখন যারা এনসিপিতে গেছে তারাও। কিন্তু এই মুহূর্তে আপনারা কিন্তু এই সরকারের বিপক্ষে কথা বলছেন। যেটা আপনি এখনই বলছেন। তাহলে আমার কাছে মানে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের এই সরকারে ছাত্র প্রতিনিধি কিন্তু এখনো ২ জন আছে। তাহলে ছাত্র প্রতিনিধিও কি আপনাদের পক্ষে কাজ করছে না? দেশের পক্ষে কাজ করছে না? দেখেন ছাত্র প্রতিনিধিদের জায়গাগুলো কিন্তু আসলে বারবার ছাত্র প্রতিনিধি নিজেরাই আসলে ক্লিয়ার করেছে বা তাদের জায়গা থেকে স্টেটমেন্ট দিচ্ছে বারবার করে বা বলছে যে আসলে যখন একটা সিদ্ধান্ত নেওয়ার যে জায়গাটা বা ডিসিশন মেকিং বডি যেটা সেখানে যদি ২ ডজন সদস্যের মধ্যে ২ জন ছাত্র উপদেষ্টা থাকে, সেখানে আসলে তাদের মতামত কিংবা তাদের সিদ্ধান্তকে পাশ করিয়ে আনার যে বিষয়টা বা ওখানে একসেপ্টেবল করে তোলা কিংবা ওই ডিসিশন মেকিং বডির মধ্য থেকে মানে কি বলে আসলে না, আপনি বলতে যাকে চাচ্ছেন বলে যে বিল পাস করা এখানে কঠিন হয়ে যাচ্ছে ২-১ জনের জন্য। আছে এবং তারা অনেকবার বলেছে যে আসলে অনেকবার তাদের ভাষ্যমতেই তারা বলেছে যে ২ ডজন ছাত্র মানে ২ ডজন উপদেষ্টা পরিষদের মানে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে যখন ২ জন ছাত্র উপদেষ্টা হয়, তারা আসলে চাইলে অনেক কিছু মানে তাদের সিদ্ধান্ত মতো কিংবা তাদের যে স্পিড বা তাদের যে আশা-আকাঙ্ক্ষা, তাদের কাজের যে ইচ্ছা সেটা আসলে পূরণ করতে পারে না। এটা তাদের বক্তব্য মতই আসলে তারা বলেছে। তো সেই জায়গা থেকে আম আমরা আসলে যেটা বললাম যে গণঅভ্যুত্থানের স্পিরিট এখনকার উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে যারা আছেন তারা অধিকাংশই আসলে ধারণ করছে না। তো সেই জায়গা থেকে ইউনূস সরকারের সমালোচনা করতে আমরা বাধ্য হচ্ছি। কারণ শুরুর দিকটাতে ইউনূস সরকার বারবার বলেছে যে আমার নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা। ছাত্র জনতা। তো হ্যাঁ, ছাত্র জনতা বা ছাত্ররা। তো সেই জায়গা থেকে আসলে ইউনূসকে সারা বাংলাদেশের মানুষ আসলে সাদরে গ্রহণ করেই বাংলাদেশে ওয়েলকাম করেছিল, অভ্যর্থনা জানিয়েছিল। আমরা ৮ তারিখ ইউনূস স্যার যখন আসলে দেশে আসে, আমি নিজে তাকে এয়ারপোর্টে রিসিভ করতে গিয়েছিলাম এবং বঙ্গভবনের শপথগ্রহণ থেকে সে বিভিন্ন জায়গায় আসলে যুক্ত ছিলাম। তো সেই জায়গা থেকে আমাদের একটা আশা বা আকাঙ্ক্ষার যে জায়গাটা ছিল, এই উপদেষ্টা পরিষদের মধ্যে অনেকেই সেই স্পিরিট, সেই আশা আকাঙ্ক্ষা, সেই জুলাইয়ের যেই তাহলে আমরা চেতনাটাকে ধরে নিতে পারছি যে আপনাদের যে আশাটা ছিল, সেই আশাটা পরিপূর্ণ হয়নি। ইনফেক্ট বাংলাদেশের সমস্ত যারা ২৪শে আন্দোলনে অংশগ্রহণ করে, তাদের আশা আপনারা পূরণ করতে পারেননি। এখন এই বিষয়টা যদি বলতে চাই যে আসলে ২৪ এর গণঅভ্যুত্থানের যেই আশা, আকাঙ্ক্ষা বা জনমনের যে প্রত্যাশা সেটা আসলে বৃহৎ। আমরা যদি বলতে চাই আমরা ৩ তারিখ শহীদ মিনারে আসলে এক দফা ঘোষণার সময় শুধুমাত্র হাসিনার পতন চাইনি। আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদী কাঠামোর পতন। এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। এটা ওয়ার্ডটা ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ, এটা ৩ টা শব্দের একটা বাক্য হলেও এটা আসলে অনেক বিস্তৃত অনেক বিষয়। আমাদের লড়াই থেকে বারবার দেখানো হয়েছে যে হাসিনা বনাম ছাত্র জনতা বা হাসিনা বনাম ছাত্র। কিন্তু আমাদের লড়াইটা কিন্তু এক্সাক্টলি হাসিনার বিরুদ্ধে ছিল না। এই ১৭ বছর কিংবা আরো দীর্ঘ সময় ধরে যারা হাসিনাকে হাসিনা বানিয়েছে, হাসিনা বানাতে সাহায্য করেছে, আমাদের এই লড়াইটা ছিল কিন্তু আল্টিমেটলি তাদের বিরুদ্ধেও। আমরা এক হাসিনাকে বিতাড়িত করতে পারলেও সেই যে কাঠামো যারা হাসিনাকে হাসিনা হয়ে উঠতে সহযোগিতা করেছে, তাদেরকে কিন্তু বিতাড়িত করতে পারেনি। তো সেই জায়গা থেকে আসলে এই যে
আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়ার যে দায়, সেটা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলই আসলে এড়াতে পারবে না। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমি মনে করি দায়টা আরো অনেক বেশি। কারণ এই ব্যানারের ডাকে কিংবা এই প্ল্যাটফর্মে এসে সব মানুষজন আসলে নিজের প্রাণকে বিলিয়ে দিয়েছে কিংবা অকাতরে লড়ে গিয়েছে। যেখানে নিজের জীবনের সর্বোচ্চ সুখী থাকার পরেও মানুষ আসলে দ্বিধাবোধ করেনি যে আমরা আসলে রাস্তায় নামবো কিনা। তো সেই জায়গা থেকে এই ব্যানার কিংবা এই প্ল্যাটফর্মের যে দায়, সেটা আসলে এড়ানোর কোনো আপনারা এড়াচ্ছেন না, আপনারা নিচ্ছেন অংশ। অবশ্যই। আপু, আপনার কাছ থেকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক অনেক প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো সম্পূর্ণ জনসাধারণের। আমি সরাসরি ফেসবুক থেকে নিয়েছি পোস্ট করে। আপনাদের সংগঠন যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই সংগঠনের ভবিষ্যৎ আসলে কি? আচ্ছা, যেটা আসলে বলছিলাম যে আসলে ২৪ এর যে আশা-আকাঙ্ক্ষা কিংবা আমাদের ওই যে না পাওয়ার জায়গাগুলোর মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে যে আমাদের ২৪ পরবর্তী ১ বছর হয়ে যাওয়ার পরও আমরা এখন দেখতে পাচ্ছি যে অনেকেই টানা ১ বছর যাবৎ অনেকেই এখনো হসপিটালে বাসায় তারা যেতে পারেনি। এই যে আহত শহীদ পরিবারদের পুনর্বাসন, তাদের সুচিকিৎসা এবং তাদেরকে নিয়ে সরকারের যেই ভবিষ্যৎ রূপরেখা কিংবা চিন্তা, এটা আসলে আমরা দেখিনি। এবং আমরা দেখেছি বিভিন্ন সংস্কার কমিশনের জায়গাগুলোর ক্ষেত্রে তারা যেই রিপোর্ট দিয়েছে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আসলে আমরা উল্লেখযোগ্য সরকারের যে পদক্ষেপ সেটা দেখতে পাচ্ছি না। আমরা দেখেছি ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন জায়গায় আসলে মতানৈক্যের মানে বিষয় রয়েছে। তো সবকিছু মিলিয়ে আমরা যদি বলতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেখানে আসলে ২৪ এর মতো একটা প্রেক্ষাপট বা ২৪ এর মতো একটা ক্রিটিক্যাল মোমেন্ট এ দাঁড়িয়ে যখন রাজনৈতিক দল থেকে শুরু করে সবগুলো ছাত্র সংগঠনকে ঐক্যের ডাক দিয়ে একত্রিত করতে পেরেছিল। মানে দেশের প্রয়োজনে যখন এই ব্যানারকে মানুষ আ এক মানে আপন করে নিয়েছে, নিজের করে নিয়েছে। এই ব্যানারের ছায়াতলে এসে যখন মানুষজন রাস্তায় নেমেছে, যান বিলিয়ে দিয়েছে। আমরা দেখেছি বিভিন্ন আপু এই মুহূর্তে আপনাদের সংগঠনের কাজ কি? আমি একটু শেষ করি। সবাই যখন আসলে এই ব্যানারে একত্রিত হয়ে আসলে যখন গণঅভ্যুত্থান ঘটিয়েছে, তখন আসলে তাদের কারো মানে নিজস্ব ব্যানার কিন্তু মানে আসেনি। তারা কিন্তু এই ব্যানারে এসেছে। তো সেই জায়গা থেকে ক পা মানে ২৪ পরবর্তী গণঅভ্যুত্থানের ব্যানার এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এটা বলা চলে একটা পবিত্র বানান যেখানে হাজার, হাজার মানুষজন শহীদ হয়েছে। সেখানে আমাদের বর্তমান কাজ বা রূপরেখা যদি বলি, আমরা আহত শহীদ পরিবারদের নিয়ে কাজ করতে চাই। তাদের ভ্যানগার্ড হয়ে থাকতে চাই। তাদের দাবিগুলো, তাদের যাতে সুচিকিৎসা থেকে শুরু করে তাদের পুনর্বাসন এবং তাদের জীবনমান নিয়ে সরকারের যে চিন্তাভাবনা বা তাদের যারা এখনো হসপিটালে একদম অচল হয়ে পড়েছে, যারা আসলে জীবনে কখনোই আর স্বাভাবিক হতে পারে না, তাদেরকে নিয়ে সরকার কি ভাবছে এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। এবং বিভিন্ন সময় আমরা দেখেছি আ বাংলাদেশের মতো জায়গায় আসলে বিভিন্ন ন্যাশনাল ক্রাইসিস এর মতো বিষয় আসলে তৈরি হয়। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমি মনে করি এমন একটা প্ল্যাটফর্ম যেটার ডাকে এখনো বিভিন্ন রাজনৈতিক দল কিংবা ছাত্র সংগঠন একত্রিত হতে পারে, হয় এবং তারা এই ব্যানারকে শ্রদ্ধা করে এবং এখনো এই ব্যানারকে নিজেরই মনে করে। তো সেই জায়গা থেকে এই ক্রাইসিস কিংবা অন্যান্য এই বাংলাদেশের জায়গায় যখন সংকটগুলো তৈরি হয় কিংবা এই ধরনের আমরা আভাস পাই, তখন আসলে এই বৈষম্যবিরোধী ব্যানারে উম আ অনেক কাজ করার আছে। এবং এছাড়া আমরা দেখেছি রিসার্চ বেসড কিংবা আমাদের সংস্কার, দেশের অনেক, অনেক রাজনৈতিক রূপরেখা থেকে ছাত্র রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে আসলে আমরা কাজ করছি, কাজ করব। আমাদের আসলে আ মূল কাজ যদি বলি, আমাদের প্রধান এবং অন্যতম কাজটা হচ্ছে আহত শহীদদের নিয়ে কাজ করা এবং তাদের ভ্যানগার্ড হয়ে থাকা। এর পাশাপাশি আমরা দেশের প্রয়োজনে, দশের প্রয়োজনে দেশকে নতুন করে যেই প্রত্যাশার জায়গায় আহত শহীদ পরিবাররা দেখতে চেয়েছে কিংবা শহীদরা যেই আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে রাস্তায় নেমেছে, সেই আশা আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন করে আমরা সেই আগামী বাংলাদেশের পথে যাতে নিয়ে যেতে পারি সেটার লক্ষ্য উদ্দেশ্যকে মাথায় রেখে আমরা কাজ করব এবং কাজ করছি ইনশাআল্লাহ। আপু, আপনি যে কথা থেকে বলছেন যে আহত শহীদদের নিয়ে আপনারা কাজ করতেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে, এছাড়াও আরো কয়েকটা বিষয় বলছেন। কিন্তু এখনো আপনার কাছে আমার যেটা জানার বিষয় সেটা হচ্ছে যে এই আহত শহীদ এখন পর্যন্ত যে শহীদের তালিকা, সেটা নিয়েও কথা হচ্ছে। রাষ্ট্র ঠিকমতো শহীদের তালিকা করেনি, আহতদের চিকিৎসা দিতে পারেনি। আপনারা যে কাজ করবেন সেক্ষেত্রে কেন এখন পর্যন্ত আপনারা ১ বছরে আপনাদের ব্যানার থেকে এই আহত শহীদদের এখন পর্যন্ত সঠিক তথ্য বের করতে পারলেন না? মানে এই দায়িত্বটা তো আপনাদেরই বলছেন, আপনার কথা থেকে। সেক্ষেত্রে কেন আপনারা এটা করলেন না? আচ্ছা, তালিকার বিষয়টা এখানে একটু ভিন্ন। দেখেন, তালিকা করা কিংবা এখানে যে সরকারের সংযুক্ততা সেটা যদি বলতে চাই, এখানে এই দায়িত্বটা সরাসরি আসলে আমাদের যদি বলি সেক্ষেত্রে কাজের জায়গা থেকে আমরা বলতেই পারি যে হ্যাঁ, এইটা আমাদেরও দায়িত্ব ছিল কিন্তু আমাদের কাজ করা উচিত ছিল। কিন্তু এই গণঅভ্যুত্থানের পরে যখন একটা সরকার গঠিত হয়, সেক্ষেত্রে আহত শহীদদের নিয়ে বেসিক যে কাজগুলো করার কথা, আমরা আমাদের দায় এড়াতে পারি না, আমরা দায় এড়াচ্ছিও না, এড়াবোও না। আমরা কাজ করছি, করেছি এবং ফিউচারেও করব। কিন্তু সরকারের যে ভূমিকা থাকার কথা ছিল, আমরা দেখেছি যে ৫ আগস্ট একটা
আমাদের জুলাইয়ের ঘোষণাপত্র পাঠ করা হয়েছে। সেখানেও কিন্তু শহীদদের তালিকা একদম নির্দিষ্ট করে তারা বলতে পারেনি। কেননা এই সংখ্যাটা মানে এই সংখ্যাটাকে তারা চূড়ান্ত করতে পারেনি। তাদের মানে আহত শহীদদের যে তালিকা সেটাকে তারা চূড়ান্ত করতে পারেনি। আপনারা সরকারকে কি চাপ দিয়েছেন এই বিষয়ে? আমরা এই বিষয়টা নিয়ে বারবার সরকারকে বলেছি। দেখুন ৭১-এর শহীদের তালিকা কিন্তু কেউ ক্লিয়ার করতে পারি নাই। ২৪-এর এই সময় যেসব তথ্য প্রযুক্তি এতটা কাছে এবং প্রত্যেকটা শহীদ প্রায় জানা, তারপরও যদি এখন এই সময় এসে তালিকা না করতে পারে সরকার কিংবা আপনাদের ব্যানার থেকে সহযোগিতায়, তাহলে ব্যর্থতা যেমন আপনাদের জনগণ বলছে, আমি বলছি না, একইভাবে কিন্তু সরকারের। অবশ্যই। সেটা হচ্ছে আমরা যখন সরকারকে বিভিন্নভাবে চাপ দিচ্ছি কিংবা তাদেরকে প্রেশারাইজড করছি যাতে করে হচ্ছে আ এই সমস্ত বিষয়গুলো তারা গুরুত্ব সহকারে দেখে কিংবা করে। তো সবশেষে যেই আসলে বিষয়টা আসলে এক জায়গায় আমরা যেই আসলে যেই ফ্যাসিবাদী কাঠামো, যেই আমলাতন্ত্রের যেই আ এম সিস্টেমেটিক যে বিষয়, আমলাতান্ত্রিক যে জটিলতা, এই জায়গাগুলোতে গিয়ে আসলে বারবার এই যে আমাদের সংস্কার, আমাদের চাহিদা, আমাদের যে প্রত্যাশা, এই জায়গাগুলোতে গিয়ে আসলে বারবার আটকায়। তো সেই জায়গা থেকে ও একটা কথা আগেও বললাম যে এখনকার যে উপদেষ্টা পরিষদ আছে, এখনকার যে উপদেষ্টারা আছে, তাদের অনেকের মধ্যেই আসলে এই জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটটা নেই কিংবা এই চেতনাটা তারা ধারণ করতে পারছে না, অনেকেই করছে না। সেই জায়গা থেকে হয়তোবা তাদের কাজেরও কিছুটা গাফিলতি আছে এবং আমাদের জায়গা থেকে আপনারা দেখতে পারবেন যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে শুরু করে সর্বপ্রথম আমাদের যে স্বাস্থ্য উপকমিটি গঠন করা হয়েছিল, এই যেই বা যেই ডেটাটা নিয়ে আসলে বর্তমানে জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে শুরু করে সরকার যে কাজ করছে, সেই ডেটাটা কিন্তু আসলে আমাদের তরফ থেকেই দেওয়া, সেই স্বাস্থ্য উপকমিটির তরফ থেকেই দেওয়া। পরবর্তীতে সেটাকে স্বাস্থ্যসেবা বিভাগের অন্তর্ভুক্ত করে কাজ করা হয়েছে। কিন্তু আল্টিমেটলি ছাত্রই কিন্তু ১ম এই দায়িত্বটা কাঁধে নিয়ে শুরু করেছিল। আপনাদের নামে অভিযোগ রয়েছে যে আপনারা নাকি রাজনৈতিক সংগঠন দ্বারা প্রভাবিত। মানে আপনাদের বলতে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছি। এটি আমি বেশ কয়েকটি জায়গায় দেখেছি। অনেকে বলছে, আমি নাম ধরে বলছি, অনেকেই বলছে যে আপনাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটি শিবির দ্বারা প্রভাবিত। এই বিষয়টা আপনি হয়তো খেয়াল করেছেন, অনেক জায়গায় বলছে। এই বিষয় সম্পর্কে আপনি আসলে কি বলবেন? আপনারা কি কোনো রাজনৈতিক দ্বারা প্রভাবিত বা শিবির দ্বারা প্রভাবিত বা অন্য কোনো রাজনৈতিক দ্বারা প্রভাবিত কিনা? আচ্ছা দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে তার নিজের গতিতে চলেছে এবং চলবে। সেই জায়গায় আসলে আমাদের অনেক ক্ষেত্রে আসলে কনফিউজ তৈরি করা হয় বা মানে আসলে সন্দেহ, মানে কি বলে আসলে বিষয়টাকে আসলে খোলাতা করা হয়, যেটা যে এনসিপি বৈষম্য কিংবা অন্য কোনো ছাত্র সংগঠনের সাথে জুড়ে দেওয়ার যে চেষ্টা। আমরা বারবার বলেছি, বর্তমানে যে একটা রাজনৈতিক দল তৈরি হয়েছে জাতীয় নাগরিক পার্টি, সেটার জন্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে। তারা রাজনৈতিক প্রয়োজনে কিংবা রাজনৈতিক আ আশা-আকাঙ্ক্ষা নিয়ে একটা রাজনৈতিক দল তৈরি করেছে, যেটা গণঅভ্যুত্থানের পর বিভিন্ন দেশে এই ধরনের ঘটনা ঘটে। যে রাজনৈতিক তরুণদের নতুন করে রাজনীতি সচেতন হয়ে ওঠা কিংবা রাজনীতিতে সংযুক্ত হওয়া। সেই জায়গা থেকে তারা আসলে নতুন রাজনৈতিক প্রয়োজনে কিংবা নতুন করে দেশকে নিয়ে ভাবার ক্ষেত্রে তাদের প্রয়োজন মনে করেছে বিধায় তারা বৈষম্য থেকে আলাদা হয়ে তারা রাজনৈতিক দল গঠন করেছে। তার মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে যদি আসলে কোনো রাজনৈতিক দল কিংবা শিবির বলেন কিংবা আপনি যেটা বললেন যে শিবির, কিন্তু আসলে কোনো সুযোগ নেই। যারা আগে মানে পূর্ববর্তী সময়ে বৈষম্যের দায়িত্বে ছিল, তারা যখন অনুভব করেছে যে তাদের রাজনৈতিক প্রয়োজনে তাদের রাজনৈতিক একটা দল করা উচিত, একটা পার্টি করা উচিত, তখন কিন্তু তারা বৈষম্য থেকে আলাদা হয়ে করেছে। বৈষম্যের মধ্যে থেকে কিন্তু করতে পারেনি। কারণ বৈষম্য গণঅভ্যুত্থানের বেলা সেখানে আসলে আপনি কি সরাসরি কি বলতে চাচ্ছেন যে আপনারা প্রভাবিত না? অবশ্যই এটা কোনোভাবেই আসলে বলার সুযোগ নেই। বৈষম্য বিরোধী তার নিজের গতিতে বা আ মানে স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে কিংবা রান করছে। তাদের কার্যক্রমগুলো পরিচালনা করছে। সেখানে আসলে অন্য কোনো দলমত কিংবা কারো আসলে প্রভাব বিস্তারটা নেই। আমাদের যখন প্রয়োজন হয় অনেক জায়গা থেকে অনেক রাজনৈতিক দল, ছাত্র সংগঠন কিংবা সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, তাদের কাছ থেকে মতামত নেওয়ার। তা আমরা আসলে তাদের সাথে বিভিন্ন সময় আলাপ আলোচনা করে থাকি বিভিন্ন বিষয় নিয়ে, তাদের মতামত জানার জন্য। কিন্তু আমরা আসলে কোনো দল কিংবা মানি ইসের আসলে দ্বারা অন্য কোনো দল দ্বারা আপনারা প্রভাবিত না। আপনি বলছেন যে আপনাদের সংগঠন হচ্ছে আহত, নিহত যারা শহীদ আছেন এবং যারা আহত আছেন এদের নিয়ে কাজ করবে, দেশ নিয়ে কাজ করবে। কিন্তু আমরা দেখেন বেশ পেছনে কয়েকটা ঘটনা যদি খেয়াল করি, আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে ঘুষ, চাঁদাবাজি এগুলো কিন্তু অহরহর। কদিন আগের বড় একটা ঘটনা যেটা বাংলাদেশ কেঁপে গেছে, আপনারা দেখেছেন। আপনি নিজেও জানেন এই বিষয়ে, আপনারা নিজেরা ব্যবস্থাও নিয়েছেন। আসলে এই ব্যানার থেকে এই যে নাম ব্যবহার করে ঘুষ, চাঁদাবাজি এই যে হচ্ছে, এই দায়ভার কি আপনারা নিবেন? দেখেন ২৪ পরবর্তী সময়ে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কিংবা এখানকার যারা নেতৃত্ব ছিল, তারা আসলে মানুষের যেই জনমনে যে আস্থার জায়গা কিংবা ছাত্ররা বা সমন্বয়ক শব্দগুলো আসলে যেই পরিমাণে আস্থা করতে পেরেছিল, জনআস্থা মানে অর্জন করতে সক্ষম হয়েছিল, কিছু মহল আসলে
এই অর্জন কিংবা এই সফলতাটাকে স্বাভাবিকভাবে নিতে পারেনি, কিংবা তাদের কাছে মনে হয়েছে যে ছাত্ররা যদি এতটা মানে আস্থার জায়গায়, জনগণের আস্থার জায়গায় চলে আসে, তাই সেক্ষেত্রে অনেকেরই আসলে অসুবিধা হতো পরবর্তী ২৪ পরবর্তী বাংলাদেশে। তো সেই জায়গা থেকে শুরু থেকেই আমরা দেখেছি ৫ আগস্টের পরবর্তী সময় থেকেই নানানভাবে আহ আসলে শুরু হয়েছে সমন্বয়ক পরিচয় দেওয়া বিভিন্ন জায়গায় গিয়ে। এবং না, আমি যার কথা বলছি ইনি কিন্তু লিস্টেড, ওনার কিন্তু পদ পদবিও ছিল, আপনি জানেন। পদ পদবি থাকা অবস্থায় কিন্তু হচ্ছে চাঁদাবাজির সাথে জড়িত ছিল। আপনারা পরবর্তীতে একটা ব্যবস্থা নিয়েছেন, সে পুরো বাংলাদেশের যত বৈষম্য বিরোধী আন্দোলনের যে ব্যানারের যে কমিটি ছিল, সেই কমিটি আপনার বিলুপ্ত করে দিয়েছেন। এটা কি আসলে কোনো সমাধান? আচ্ছা, যেটা হচ্ছে দেখেন, বৈষম্যবিধি যেটা আমি বললাম যে আসলে বিভিন্ন জায়গায় শুধুমাত্র পদধারী কিংবা যারা আছে সমন্বয়ক টার্মটাকে যেভাবে ইউজ করা হচ্ছে, যে যারা আসলে সমন্বয়ক না তাদেরকেও অহরহ আমরা দেখছি যে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় টক শোতে শুরু করে কাউকে একজন টক শোতে ডেকেছে, সাথে সমন্বয়ক নামটা সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র, তার নামের সাথে সমন্বয়ক, বাট সে অ্যাকচুয়ালি সমন্বয়ক কি না সেটা আসলে মিডিয়াও এখানে ভেরিফাই করছে না। তো এইভাবে সমন্বয়কর্তাদেরকে যেভাবে আসলে ছড়িয়ে দেওয়া হয়েছে, এটা তো আসলে সমন্বয়ক ওয়ার্ডটা একটা সিগনিফিকেন্ট বিষয়। বা ২৪-এর গণঅভ্যুত্থানে বাংলাদেশে যেখানে এই সমন্বয়করা আসলে নেতৃত্ব দিয়েছে, সংগঠিত করেছে বা ভিতর থেকে কাজ করেছে, তারা আসলে এই যে অহরহ সমন্বয়ক শব্দটাকে ব্যবহার করে এই বিষয়টাকে হচ্ছে ছড়িয়ে দিয়েছে, যেটা আসলে অন্যতম। না, এটা মিডিয়া তো ছড়িয়ে দিচ্ছে আপনি বলছেন, কিন্তু আমি যে প্রশ্নটা আপনাকে করছি। আমি আসছি, আমি প্রশ্নটা আসছি। তো সেই জায়গা থেকে আসলে শুরু থেকেই এটা হয়ে এসেছে যে কেউ আসলে যখন কোথাও কথা বলে, বাইট দেয় কিংবা সাক্ষাৎ না, তখন আসলে এই নামটা জুড়ে দিলে মনে হয় যে তারা হয়তো বা খুব বেশি কমফোর্ট ফিল করছে। মিডিয়ার ক্ষেত্রে একটা মানে ফোবিয়া তৈরি হয়েছে। না, এটা কিন্তু সরাসরি আপনি মিডিয়াকে বলতে পারেন না। যখন আপনার আমি বলছি, আমি যখন আপনাকে আমি নিয়ে আসছি, আমি যদি নাম ধরে বলি বিভিন্ন, আমি আসলে বাই নেম বলতে চাই না যে কাদের নামের পিছনে সমন্বয়ক লাগানো হয়েছে। অনেক নোন ফেজ, অনেক পরিচিত মানুষ যারা আসলে সমন্বয়ক না, আপনার এই বিষয়টা আমি ক্লিয়ার করি। আপনাকে যখন আমি ডেকে আনছি, তখন কিন্তু আসলে বারবার এই সমন্বয়কটা ইউজ করা হচ্ছে কেন? তারা কিন্তু লিস্টেডও না কোথাও, এভাবে তারা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল, কিন্তু সমন্বয়ক তো একটা আলাদা জিনিস, একটা সিগনিফিকেন্ট বিষয়। কিন্তু এইটাকে কেন এতটা নরমালাইজ করা হয়েছে, এটাকে কেন এত অহরহ ব্যবহার করা হয়েছে? আমি নাম ধরে বলতে গেলে আসলে আপনাকে আমি একটু ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে, আপনাকে যখন আমি ডেকে নিয়ে আসছি তখন আপনার কাছ থেকে আপনার বায়োডাটা সম্পর্কে আমি জেনেছি এবং আমি নিজেও পড়ে এসেছি। তারপরে যখন আপনার নামটা যাবে স্টোনে আমাদের মিডিয়াতে, তখন কিন্তু আপনার ওই মুখপত্র শব্দটা আপনার আছে বিধে আমি লিখে দিই। আপনি বলছেন এবং আছে দুইটা। এখন আমার গেস্ট যদি বলে আমি সমন্বয়ক, সেক্ষেত্রে অবশ্যই আমাকে লিখতে হবে সমন্বয়ক। এটা তো আসলে আমাদের দোষ না। আপনি যে সরাসরি মিডিয়াকে আক্রমণ করলেন, এটা তো আমাদের আসলে দায়বদ্ধতা না। আচ্ছা, এখানে কিন্তু একটা বিষয় আছে, যদি ভেরিফাইয়ের কথা বলি বা ক্রস চেকের কথা বলি, এখানে কিন্তু অনেকে স্বীকারও করে কিংবা বলে যে আসলে আমি তো সমন্বয়ক না। কিন্তু আমরা দেখি যে টিকায় কিংবা তার পরিচয়ের ক্ষেত্রে এটা আসলে কেন লেখা হয়, এটা আসলে যাদের ক্ষেত্রে লেখা হয়েছে তাহলে তাদেরকে আবার মিডিয়া প্লাস তাদেরকে সামনাসামনি বসিয়ে আসলে এটা প্রশ্ন করা উচিত, কিন্তু কেন এটাকে এত বেশি স্প্রেড করা হয়েছে। আর আপনি যেটা প্রশ্ন করছিলেন যে আসলে যে এইটা কোনো ব্যবস্থা যে বিভিন্ন জায়গায় আমরা কমিটিগুলো বিলুপ্ত করেছি। দেখেন, যেটা বললাম যে বিভিন্ন জায়গায় শুধু যে পদধারীরাই আসলে এ ধরনের অন্যায়, অনিয়ম কিংবা দুর্নীতির সাথে জড়িয়েছে, বিষয়টা এই সংখ্যাটা কিন্তু খুব কম। আমি সাফাই গাইব না, কিন্তু অ্যাকচুয়াল যারা পদধারী কিংবা সমন্বয়ক ছিল তারা এই ধরনের দুর্নীতি অভিযোগের সঙ্গে জড়িয়েছে, এইটার তথ্য প্রমাণ কিংবা এইটার বিষয়, এই যে সংখ্যাটা, এটা কিন্তু খুবই কম। এবং ৫ তারিখের পর থেকে আমরা দেখেছি বিভিন্ন ভাবে আসলে এমনভাবে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে সমন্বয়ক কিংবা ছাত্র নেতা যারা আছে তারা আসলে জনবিরোধী কিংবা এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত, মানে জনগণের থেকে ডিস্ট্রাক্ট করার যে বিষয়টা, এটা কিন্তু ৫ তারিখের পর থেকে চলে এসেছে। আমরা যেটা ঘটনাটা বললেন, আমাদের বিভিন্ন জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ছিল পূর্ববর্তী সময়, আমরা যখন এই কমিটিগুলো দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় অনেক বড় বড় সংখ্যার আমাদের জেলা কমিটি, মহানগর কমিটিগুলো ছিল, ইউনিট কমিটিগুলো ছিল, ক্যাম্পাসে কমিটি ছিল। আমরা দেখেছি যে তখন আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নামটা ব্যবহার করা খুব বেশি সহজ হয়ে গিয়েছিল। এবং আমরা যখন নতুন করে একটা কাউন্সিলের মাধ্যমে যখন দায়িত্ব পেয়েছি, আমরা শহীদ মিনারে দায়িত্ব গ্রহণ করেছি এবং এর পরবর্তীতে আমরা বলেছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোনো ধরনের অন্যায়, অনিয়ম কিংবা দুর্নীতিকে আমরা আসলে প্রশ্রয় দিব না, এই ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি ঘোষণা করছি। সেই জায়গা থেকে আসলে আমাদের কাছে মনে হয়েছে যে আমরা পূর্ববর্তী অনেক কমিটির অনেক দায়িত্বশীল ছিল না, কারণ রাজনৈতিক দল কিংবা ছাত্র সংগঠন তারা অনেকেই অনেকভাবে জড়িয়ে যুক্ত হয়েছে এবং মানে বৈষম্য থেকে তারা ইস্তফা দিয়ে আসলে যুক্ত হয়েছে। সেই জায়গায় অনেক কমিটিতে আসলে দায়িত্বশীল ছিল না এবং আমাদের কাছে মনে হয়েছে যে আপনারা তো এখন ব্যবস্থা নেবেন সেটা বলছেন। আমি একটু আমার পয়েন্টে আসি। সেই জায়গা থেকে আসলে আমাদের
দায়িত্ব নেওয়ার পরেই আমাদের মূল চিন্তা ছিল যে আমরা নতুন করে আসলে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঢেলে সাজাবো এবং নতুন করে সবকিছু সাজাবো, সেটা কমিটি থেকে শুরু করে আমাদের সেলগুলো, আমাদের সবকিছু আমরা নতুন করে গোছাবো। তো সেই জায়গা থেকে আসলে আমাদের সিদ্ধান্তটা আগেই ছিল যে আমরা আসলে সব কমিটিগুলোকে স্থগিত করে আমরা নতুন করে সবকিছু শুরু করব, মানে নতুন করে আবার সাজাবো। যারা আসলে পূর্ববর্তী সময়ে অনেকেই রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়েও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হয়েছে, তারা আবার রাজনৈতিক প্রয়োজন যখন বুঝতে পেরেছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো পার্টি কিংবা মানে রাজনৈতিক দল হতে যাচ্ছে না, এটা শুধুমাত্র এই যে একটা গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম, একটা গণঅভ্যুত্থানের ব্যানার, একটা দেশকে নিয়ে সবসময় একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে, তখন অনেকে বের হয়ে গেছে। তো এই জায়গা থেকে যখন এই বিষয়গুলো, এই মেসেজগুলো সম্পূর্ণভাবে আমরা মানে জনসাধারণের মনে দিতে পেরেছি, তখন আমাদের কাছে মনে হয়েছে আমরা নতুন করে সাজাবো এবং এই জায়গা থেকে আসলে আমরা মানে দায়িত্ব নেওয়ার পরে চিন্তা করেছিলাম এই জায়গা থেকে আসলে বিলুপ্ত করা। আমরা যেটা বলি এই জায়গা থেকে আসলে আমাদের কমিটিগুলো বিলুপ্ত করা, যে আমরা নতুন করে যাতে পুরো উদ্যমে আমাদের যারা আসলে অ্যাকচুয়ালি গণঅভ্যুত্থানের এই আহত শহীদদের নিয়ে কাজ করতে চায়, বাংলাদেশের জন্য কাজ করতে চায়, এই ধরনের মানুষগুলোকে বেছে বেছে আবার নতুন করে শুরু করবো সেই জায়গা থেকে। এবং সেই দিনের যে ঘটনাটা আমরা দেখেছি যে ঢাকার মতো জায়গায় কেন্দ্রীয় আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মহানগরের 2 জনের সংশ্লিষ্টতা ছিল, এই ঘটনাটা আসলে আমাদের জন্য খুব বেশি দুঃখজনক। এবং আমাদের কাছে যখন মনে হয়েছে যে এরকমের বিভিন্ন কমিটিতে সবাই না হোক, বাট ওই যে বলে না যে এক বালতি দুধের মধ্যে যদি এক চিমটি গোবর পড়ে আসলে পুরো দুধটাই নষ্ট হয়ে যায়, ওটা আসলে ওই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে আমরা যদি নতুন করে কাজ করতে চাই, নতুন করে এই ব্যানারকে মানুষের কল্যাণের জন্য কাজে লাগাতে চাই, কাজ করতে চাই, সেই জায়গাতে আসলে আমাদেরকে নতুন করে সবকিছু সাজাতে হবে। ওই গোবর মাখা জিনিসকে নিয়ে আমরা নতুন করে করতে পারবো না। তো সেই পূর্ববর্তী বিষয়গুলো যেখানে আসলে বিভিন্ন সময় আমরা দেখেছি অনেকে 5 তারিখের পরে যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন জায়গায় আসলে যখন 5 তারিখের পরে মানুষজনের আস্থা তৈরি হয়েছে, বিভিন্ন ভাবে মানুষজন অনেক সমস্যা নিয়েও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা যারা আসলে ছাত্র নেতা ছিল তাদের কাছে এসেছে, তো ওই জায়গায় কিন্তু অনেকে আসলে অসৎ উদ্দেশ্যেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হয়েছে। তো এই যখন বৈষম্যবিরোধী ওভারঅল চিত্রটা যখন এটা হয়, তখন আসলে আমাদের কাছেই মনে হয়েছে যে নতুন করে শুরু করাটাই আমাদের জন্য একমাত্র এবং বেস্ট সমাধান। সেই জায়গা থেকে আমরা আসলে সবকিছু নতুন করে শুরু করার জন্য। তাহলে আপনারা আগামীতে হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি দিবেন আবার? আমরা এটা ভাবছি, আমরা আসলে কি ফরম্যাটে কিংবা কিভাবে দিব এটা এখনো নিশ্চিত না, কিংবা এটা আমরা একদম বাইকআউট অ্যাড্রেস করছি না, আমরা আসলে ভাবছি যে আমরা কিভাবে আগাবো। আচ্ছা, তাহলে ইচ্ছা আছে আপনারা যে কমিটি দিবেন, এটা একটা ইচ্ছা আপনার কথা থেকেই পেলাম। ইচ্ছা বলতে আমরা ঢেলে সাজাবো বলতে শুধুমাত্র কমিটি দিয়ে আসলে এটাকে ঢেলে সাজানো না, আমরা বিভিন্ন সেল অলরেডি গঠন করছি। আপনি দেখতে পারবেন যে লাস্ট 1 সপ্তাহের মধ্যে আমরা বেশ অনেকগুলো সেল দিয়েছি, প্রোগ্রাম ইমপ্লিমেন্ট থেকে শুরু করে আহত শহীদ সেল, এরপর দপ্তর, তারপর ক্রাইসিস ম্যানেজমেন্ট, ডকুমেন্টেশন থেকে শুরু করে বিভিন্ন সেল দেওয়া হয়েছে। আমরা সেলের মাধ্যমে এই সব কার্যক্রমগুলো পরিচালনা করছি, আপাতত পরিচালনা করার জন্য করছি। এর পরবর্তীতে আসলে আমরা কি সিদ্ধান্ত নেব এটা আরো পরবর্তীতে আপনারা জানতে পারবেন। আচ্ছা, আপনাদের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে ব্যানার, এটির একটা অংশ এনসিপি গঠন হয়েছে, সেটা আমরা সবাই দেখেছি এবং দেখছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনাদের এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটা পরবর্তীতে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের উইংস হবে কিনা? আমি সেটা যদি স্পেসিফিক ভাবে বলি, সেটা হচ্ছে বৈষম্যবিরোধী থেকে যেহেতু এনসিপিতে গেছে, তাহলে এনসিপির ছাত্র সংগঠন হিসাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আত্মপ্রকাশ ঘটবে কিনা? আচ্ছা দেখেন, এটা খুব লাগে আসলে। আমরা বারবারই বলে এসেছি, মানে এটা খুব অবাক করার বিষয়, আমরা বারবারই বলে এসেছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকেই এনসিপির জন্ম। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা একসময় শীর্ষ নেতৃত্ব ছিল, তারা রাজনৈতিক প্রয়োজনে কিংবা তাদের রাজনৈতিক আকাঙ্ক্ষার জায়গা থেকে তারা একটা পার্টি গঠন করেছে কিংবা রাজনৈতিক দল গঠন করেছে, সেখানে যুক্ত হয়েছে। যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে তাদের সংযুক্ততা থাকতো, কিংবা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক পার্টির কিংবা রাজনৈতিক দলের আসলে উইং হিসেবে কাজ করতো, তাহলে আসলে যারা এই প্ল্যাটফর্মে আগে ছিল তারাই এটাকে এইভাবে ডাইভার্ট করার চেষ্টা করতো, যেটা তারা করেনি। কারণ এটার অন্যতম একটা কারণ হচ্ছে তারাও এই গণঅভ্যুত্থান, এই প্ল্যাটফর্মের প্রতি দায়বদ্ধ এবং এই হাজার হাজার শহীদের রক্তের প্রতি দায়বদ্ধ। এবং এখানে শুধুমাত্র একটা রাজনৈতিক দলের সংগঠন হিসেবে কেন, মানে এটা তো কোনো সুযোগই নেই। এই ব্যানারে, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু ছাত্র দল এসেছে, ছাত্র শিবির এসেছে, জামাত এসেছে, বিএনপি এসেছে, ছাত্র অধিকার পরিষদ, কিন্তু ওরা তো আপনাদের সুরে কথা বলে না। এনসিপি এবং বৈষম্য বিরোধী তো এক সুরে কথা বলে। এটা আসলে এই জন্য প্রশ্নটা আপনার কাছে, এটা আসলে প্রকাণ্ড একটা ভুল ধারণা। সেটা হচ্ছে দেখেন, গণঅভ্যুত্থানটা কিন্তু আসলে আমাদের একত্রে হয়েছে, একসাথে আমরা রাজপথে লড়েছি। দীর্ঘ সময় তারাও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বে ছিল এবং আমরা একটা লং জার্নি ইতিমধ্যে 1 বছরের মতো আমরা
পার করেছি তাদের সাথে, 1 বছর না, তারা পার্টি গঠনের আগ পর্যন্ত আমরা হ্যাঁ পার্টি গঠনের আগ পর্যন্ত আমরা একসাথে কাজ করেছি। সেই জায়গা থেকে মানে গণঅভ্যুত্থান পরবর্তী আমাদের যে চিন্তা চেতনা, সেখানে কিছু কিছু জায়গায় আমরা আসলে অ্যালাইন ফিল করাই যায়। যেমন আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে বা গত পরশুদিন খুব সম্ভবত, আমি যদি ভুল না করি, জাতীয় নাগরিক পার্টির আসলে যে যুব উইংটা, সেখানে অনেকেই আসলে জুলাই ঘোষণাপত্র নিয়ে বিভিন্ন তাদের মতামত ব্যক্ত করেছে। এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিন্তু জুলাই ঘোষণাপত্র নিয়ে একটা প্রেস রিলিজ দিয়েছে যে তাদের আশা আকাঙ্ক্ষার জায়গা কতটুকু পূরণ হয়েছে, কিংবা তারা এই ঘোষণাপত্র নিয়ে আসলে কি ভাবছে। তো সেই জায়গাটায় কিন্তু বিভিন্ন জায়গায় যদি আপনি মিলাতে যান কোট আনকোট, অনেক জায়গায় মিল পাবেন যে তারা কি চেয়েছে কি পায়নি, আমরা কি চেয়েছি কি পাইনি। তো সেই জায়গা থেকে আসলে তাদের চিন্তা চেতনা আমরা আসলে একটা সময় তারা যেটা চিন্তা করে, এখন এইটা আসলে তাদের সুরে কথা বলা বা তারা আমাদের সুরে কথা বলছে, বিষয়টা এরকম না, একদমই না। কারণ আমরা যেটা ভাবছি দেশ বা জাতির জন্য যেটা মঙ্গলকর, তারাও যদি এটা ভাবে তাহলে আসলে এক সুরে না, তারা যেটা ভাবছে অন্য রাজনৈতিক দলকে তাহলে কি মানে দেশ নিয়ে ভাবে না, এটা আমাদের মতো আপনারা বলছেন যে এনসিপি যেটা ভাবছে দেশ নিয়ে, আমরাও দেশ নিয়ে ভাবছি। তো সেক্ষেত্রে যে আদার্স যে রাজনৈতিক দলগুলো আর রয়েছে, তারা কি দেশ নিয়ে ভাবে না? আপনাদের সুরে কেন মেলে না তাদেরকে? কেন মিলবে না? আপনি দেখতে পারবেন যে আসলে ঘোষণাপত্রের দিন আব্দুল্লাহ ফুয়াদ ভাই যেটা বলেছিল যে এই ঘোষণাপত্র আসলে দায় সারা মনে হয়েছে, গণঅভ্যুত্থানের যে স্পিরিট, গণঅভ্যুত্থানের যে দায় কিংবা দরদ, সেই বিষয়টা আসলে এই জুলাই ঘোষণাপত্রের মধ্যে ফুটে ওঠেনি। আমরা দেখেছি যে আক্তার ভাই সেদিন জুলাই ঘোষণাপত্রের দিন পোস্ট করেছে যে আমাদের পাওয়া হচ্ছে আমরা একটা ঘোষণাপত্র পেয়েছি, কিন্তু এখানে অনেক বিষয় আসলে অপ্রাপ্তি জায়গা রয়ে গেছে। আপনারা দেখবেন যে জামাতও এই বিষয়টা নিয়ে অনেক বিষয় আসলে নোক্তা জানিয়েছে। কেন নয়, এটা আসলে খুবই আমি জানি না আসলে কেন সোশ্যাল মিডিয়ার আসলে এই দুইটা বিষয় মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপিকে জুড়ে দিতে পারলে একটু শান্তি লাগে হয়তো বা কিছু কিছু জায়গাতে, কিন্তু অ্যাকচুয়ালি এই বিষয়টা না। তারা তাদের মতো করে আলাদাভাবে ভাবছে, আমরা আলাদা করে ভাবছি। এখন যদি হয় যে যেটা সত্য, যেটা সঠিক, সেটা তারা একভাবে ভাবছে, আমরা ভাবছি, মিলে গেছি, এটা আসলে তাদের সুরে আমরা কথা বলছি বা আমাদের সুরে তারা কথা বলছে, বিষয়টা এমন নয়। তারা তাদের মতো আলাদাভাবে চিন্তা করছে, আমরা আমাদের মতো চিন্তা করছি। কিছু জায়গায় মিল থাকতেই পারে, দুনিয়ার মধ্যে মানে হয় না যে একরকম চেহারা 7 ব্যক্তিও মিলে যায়, তো হতে পারে তাদের সাথে কিছু কিছু বিষয় আমাদের কিছু মিলে যাচ্ছে। এটা সাধারণ মানুষ দেখেছে, এই জন্য আপনাকে আমি প্রশ্নটা করেছিলাম যে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ আপনি সামনে সাধারণ মানুষ যারা, মানে আপনারা তো একটা সংগঠন করছেন বা যারা দল করছে তারা তো স্বাভাবিকভাবে চলছে, বা সাধারণ মানুষ আসলে কি দেশের আগামীর রাজনীতির সাথে আবার তাল মিলিয়ে চলতে পারবে, নাকি বিগত 15 বছর যেভাবে সবাই বা একটা ভয়ের মধ্যে ছিল সেটি আবার তৈরি হবে? আপনার কাছে কি মনে হচ্ছে বর্তমান সময়ের রাজনীতি বিবেচনায়? দেখেন, বর্তমান সময়ের রাজনৈতিক বিবেচনায় যদি একদম ভেরি অনেস্ট রিভিউ যেটাকে বলে ওই ধরনের কিছু বলতে চাই, সেক্ষেত্রে আমরা দেখেছি যে 1 বছরের মধ্যে বিভিন্ন ধরনের মানে প্রশাসনিক বা সরকারের আসলে নিয়ন্ত্রণ করার যে বিষয়টা, মানে কি বলে আইন শৃঙ্খলা বাহিনীকে পরিচালনা করা কিংবা দেশের শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা, সেক্ষেত্রে আসলে সরকার সম্পূর্ণভাবে সেটা করতে পারেনি। বিভিন্ন জায়গায় যখন আমরা দেখেছি যে মিডফোর্ড হসপিটালে, পুরান ঢাকার মতো জায়গায় যখন প্রকাশ্যে আসলে পাথর মেরে চাঁদার জন্য মানুষকে হত্যা করা হচ্ছে, এবং সেই আসামিকে গ্রেফতার করানোর জন্য তাদের সেই ভিকটিমের পরিবারকে আবার আলাদা করে প্রেস ব্রিফিং করতে হচ্ছে, আলাদা করে আন্দোলন করতে হচ্ছে, এই বিষয়টা আমাদেরকে নতুন করে ভাবাচ্ছে। আবার দেখতে পাচ্ছি যে সংবাদ মাধ্যম মানে সংবাদকর্মী যখন আসলে চাঁদাবাজ কিংবা এই বিষয়গুলো নিয়ে মুখ খুলছে, কথা বলছে, নিউজ প্রচার করছে, তথ্য মানে নিউজ বানাচ্ছে, তখন আসলে তাকে প্রকাশ্যে জবাই করা হচ্ছে। এই ধরনের ঘটনাগুলো যখন ঘটে তখন আসলে আমরা অনেক বেশি শঙ্কিত হই যে বাংলাদেশের কোন পথে যাচ্ছে। কেননা এইখানে অন্তর্বর্তীকালীন সরকারের যতটুকু ভূমিকা রাখার কথা ছিল বা উচিত ছিল সেটা তারা করতে পারেনি। এবং এখানে রাজনীতিবিদ যারা আসলে যেই দলের সদস্য কিংবা এইখানে যেই নামগুলো অভিযুক্ত হিসেবে যাদের নামগুলো আসে, তাদের সাথে যেই রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে, তাদের দলগতভাবে আসলে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এটা আমি জানি না। শুধুমাত্র মাঝে মাঝে আমরা দেখি বহিষ্কারের কিছু নাটক মঞ্চস্থ করা হয়। ইটস নট এনাফ ফর নিউ বাংলাদেশ। এটা আসলে নতুন বাংলাদেশের জন্য এনাফ না। নতুন বাংলাদেশের নতুন রাজনীতিতে যখন আসলে আপনি নতুন করে ভাববেন, এই তরুণ প্রজন্মকে নতুন করে স্বপ্ন দেখাবেন, তখন আপনাকে ওই পুরনো বহিষ্কার পন্থা থেকে বেরিয়ে এসে নতুন কিছু দেখাতে হবে, যেটার মাধ্যমে শুধুমাত্র ওই যে অপরাধী সে শুধু শাস্তি পাবে না, বরং নতুন করে অপরাধী আর একটা সংগঠনের মধ্যে তৈরি হতে পারবে না বা তৈরি হবে না। এই পন্থা আপনাকে ব্যবহার করতে হবে। সেই জায়গা থেকে বাংলাদেশের
রাজনীতিতে অনেক বেশি অনেক বেশি সম্ভাবনাও আছে, কেননা আমরা দেখেছি 24 পরবর্তী বাংলাদেশের মানুষের মধ্যে যেই ধরনের রাজনীতি সচেতনতা তৈরি হয়েছে, যেই তরুণ প্রজন্ম আসলে একটা সময় মানে তাদের মতো করে মানে একটা ঘরবন্দি কিংবা নিজস্ব সার্কেলের মধ্যে ডুবে থাকতো, তারা আসলে এখন দেশ নিয়ে 5টা পত্রিকা বা 5টা নিউজ আসলে প্রতিদিন স্ক্রল করে কিংবা দেখে, তারা এই বিষয়গুলো খোঁজখবর রাখে। তো সেই ক্ষেত্রে আসলে একটা বিষয় আমি বারবারই বলি যে কেউ যদি নতুন করে হাসিনা হয়ে উঠতেও চায়, তার পক্ষে আসলে এত সহজে সম্ভব হবে না, হয়তো বা চেষ্টা করতে পারে কিন্তু সম্ভব হবে না। সেই জায়গা থেকে বাংলাদেশে এটা একটা অন্যতম সম্ভাবনা, এবং তরুণদের রাজনীতিতে যে আগমন, এটাও বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা। সবকিছু মিলিয়ে আসলে সংকট এবং সম্ভাবনার মধ্যে দিয়ে পার করছি। তারপর আমরা আশাবাদী যে বাংলাদেশ নতুন একটা দিগন্তের পথে এগোবে এবং আমরা নতুন কিছু পাবো। সেই পুরনো কালচার, পুরনো বন্দোবস্তের বাইরে গিয়ে আসলে আমরা নতুন করে দেশকে নিয়ে ভাববো, নতুন কিছু আনবো এবং এই তরুণ প্রজন্মকে নতুন কিছু উপহার দেবো। আমরা দেখেছি যে একটা সময় পিটিএ মারা হালাল ছিল, যদি শিবির হতো, ছাত্রদল হতো। বিগত 15 বছর 20 বছর এটাই হয়েছে, কিন্তু সেই একই ধরনের ট্যাগিং রাজনীতি আমরা কিন্তু 5 আগস্ট পরবর্তীতে দেখছি। শিবির একসময় হালাল ছিল পিটানো, এখনও কিন্তু দেখছি অন্য দল বা আপনাদের সাথেও, আপনাদের যে বৈষম্য বিরোধী থেকে যে এনসিপিটা হয়েছে, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টিও থেকে কিন্তু শিবিরদের বিপক্ষে কথা বলছে। সেক্ষেত্রে এই যে আবার ট্যাগিং রাজনীতিটা, আবার ট্যাগ দিয়ে মারা, বাচ্চারা এ করেছে বা শিবির এ করেছে, এই যে ট্যাগিং রাজনীতি থেকে কি আসলে আপনারা বের হতে পারলেন, বা আপনারা যে নতুন বন্দোবস্তের কথা বলছেন, সেই নতুন বন্দোবস্ত কি তৈরি হচ্ছে? আপনার প্রশ্নের মধ্যে একটা বিষয় আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট লাগেনি, সেটা হচ্ছে শিবিরের বিপক্ষে কথা বলা মানে ট্যাগিং না, ছাত্রদলের বিপক্ষে কথা বলা মানে ট্যাগিং না। আমি কিন্তু হচ্ছে ট্যাগিং কোন অর্থে ব্যবহার করছি আপনি কিন্তু বুঝতে পারছেন, আমার প্রশ্নটাকে এড়িয়ে যান না। সেটা হচ্ছে যে ট্যাগিং হচ্ছে ও শিবির ট্যাগিং না, মানে আমি বলছি যে শিবিরটাকে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে, সেই বিগত 16 বছর যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, অবশ্যই আপনি জানেন না, আমাকে বলতে হবে কিভাবে আমরা দেখেছি গণমাধ্যমে যেভাবে দেখানো হয়েছে, তারা হচ্ছে জঙ্গি, ছাত্রদল হচ্ছে এটা করে, এখানে এটা করে, শিবির হলে জঙ্গি, যে এক পক্ষকে এখন ট্যাগিং দিচ্ছে সেম একইভাবে একই ভাষায়। সো এই বিষয়টা আসলে নতুন বন্দোবস্ত কি হলো? দেখেন, আমাদের 24-এর পরে বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট, রাজনৈতিক যে বাস্তবতা, সেখানে অনেকের সমালোচনা করবে, আবার সহাবস্থান থেকে রাজনীতি করবে, আবার খুব কড়া ভাষায়ও কথা বলবে। কিন্তু ট্যাগিং যে বিষয়টা, বিগত 15 বছর আসলে ট্যাগিংটাকে যেভাবে ব্যবহার করা হয়েছে, যেমন কেউ আসলে কোনো প্রতিবাদ করলে তাকে আসলে শিবির ট্যাগ দিয়ে দাও, ওকে সে জঙ্গি, এই টাইপের একটা ন্যারেটিভ দাঁড় করানো হতো। আবার যখন কেউ সে রাজু ভাস্কর্যে প্রতিবাদ করতে দাঁড়াতো, কিংবা অন্য কোনো জায়গায় যখন প্রতিবাদ প্রেস ক্লাব বা অন্য কোনো জায়গায় দাঁড়াতো, তখন বলতে সে বিরোধী দল, সে ছাত্রদল কিংবা ইত্যাদি ইত্যাদি। এভাবে যেভাবে আসলে মানে তাদের এক্স্যাক্ট বক্তব্যগুলোকে ইগনোর করার যে একটা ট্যাগিং পলিসি ছিল, যে আমি কি বলছি সেটার থেকে মুখ্য হয়ে গেছে আমার রাজনৈতিক পরিচয় কি, এইভাবে ট্যাগিং করে আসলে এইভাবে সাইডলাইন করা হতো কিংবা ইগনোর করা হতো, বা তাদের উপরে অত্যাচার নির্যাতন চালানো হতো। এই বিষয়টা আসলে 24 পরবর্তী বাংলাদেশে এটা আসলে এই বিষয় না। দেখেন, আমরা আসলে বিভিন্ন সময় দেখেছি যে এই ছাত্রদল, শিবির, জামাত, এরা আসলে যতই একে অপরের সমালোচনা করুক কিংবা কথা বলুক, বিপক্ষে কথা বলুক, এক একজন নীতি নীতি আদর্শকে ধারণ করে কথা বলুক, সেটা অন্যদের খুব স্বাভাবিকভাবেই ছাত্রদলের নীতি আদর্শ শিবিরের সাথে সম্পূর্ণ একমত হবে না, তারা অন্য ভাষায় কথা বলবে, এটাই তো রাজনৈতিক সৌন্দর্যতা। এটাই রাজনৈতিক সৌন্দর্যতা। কিন্তু সেই জায়গা থেকে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আমরা এক রাস্তা দিয়ে আসলে ছাত্রদলের মিছিল দেখেছি, পাশের অন্য একটা রাস্তা দিয়ে শিবিরের মিছিল দেখেছি। আমরা দেখেছি এনসিপি প্রোগ্রামে কিভাবে ছাত্রদল তাদের জায়গা ছেড়ে দিয়ে অন্য একটা জায়গায় স্থানান্তর, এইভাবে তাহলে আপনি বলতেই পারছি আমরা যে সহাবস্থানের রাজনীতি এখন সমালোচনাটাকে যদি আপনারা নতুনভাবে ট্যাগিং বলেন, সেটা আসলে দুঃখজনক। তবে এটা কিন্তু আমরা বলছি না, এটা হচ্ছে আপনি যদি এখন তো বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া খুব ইম্পর্টেন্ট, তো সোশ্যাল মিডিয়াতে ঢুকলে আপনিও নিজেও দেখতে পারেন এই আমি যে প্রশ্নগুলো আপনাকে করছি, এই প্রশ্নগুলো সব যে আমার প্রশ্ন তা না, এগুলো তো সবই হচ্ছে সাধারণ মানুষের প্রশ্ন, আপনাকে প্রথমে বলেছি। তো সেই সব প্রশ্ন থেকে আপনাকে আমি করছি। তো
এটা আমরা যে ট্যাগিং বিষয়টাকে মিডিয়া আসলে ট্যাগিং অনেক নিচ্ছে অনেক এটা কিন্তু অনেক না। অনেক ক্ষেত্রে ভুলভাবে উপস্থাপন করা হয়। যখন আসলে কেউ তার রাজনৈতিক বক্তব্য প্রচার করে কিংবা কথা বলে, রাজনৈতিক জায়গা থেকে আসলে মতামত দেয়, তখন তার রাজনৈতিক পরিচয়টাই ফুটে উঠবে, এটাই মুখ্য। কিন্তু সেটাকে ট্যাগিং ভাবার আসলে কিছু নেই। এবং অন্যদিকে আমরা সহাবস্থানের যে বিষয়টা দেখতে পাচ্ছি, এটাকে আমাদের ওয়েলকাম করা উচিত। সব মিলিয়ে যদি এই ধরনের ঘটনা আসলে আপনারা মানে এক্স্যাক্টলি যেটা বলতে যাচ্ছেন যে বিভিন্নভাবে 15 বছর আগের 15 বছর যে রেজিম, সেখানে যেভাবে ট্যাগিং কালচারটাকে ব্যবহার করা হয়েছে মানুষকে নিপীড়ন নির্যাতন করার ক্ষেত্রে, আমার কাছে মনে হয় যে বর্তমানে ট্যাগিংটা আসলে এই অর্থে যায় না। আমি বর্তমানে প্রশ্নের উত্তর পেয়ে গেছি আপু। নির্যাতনের ক্ষেত্রে এই ট্যাগিংটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ না। আপনার কথা বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, যেহেতু আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র, তো আপনি অবশ্যই রিপ্রেজেন্ট করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে। আপনার একটা সংগঠন চালাতে গেলে কিন্তু বেশ ফান্ডের প্রয়োজন হয়। এই ফান্ড বিষয়ে আমরা দেখি বিভিন্ন সময় কথা হচ্ছে, আসলে আপনাদের ফান্ডটা কিভাবে কালেক্ট হয়? দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন করে আমরা দায়িত্ব নেওয়ার পরে কিন্তু আমাদের কোনো অফিস নেই। আমরা বিভিন্ন সময় আসলে ওই যে টিএসসি কিংবা আশেপাশে বা জুম মিটিংয়ে এখন পর্যন্ত কার্যক্রমগুলো পরিচালনা করছি কিংবা বসছি। আমি এই যে এখানে এখনো চা খেতেও টাকা লাগে। এখানে এসেছি কিংবা আবার বাসায় যাব, এটা কিন্তু আমার নিজের পকেটে টাকা খরচ করেই যাব। এবং আমার সাংগঠনিক কোনো কাজ পড়লে আমি ওই আমার পকেটে টাকা খরচ করেই সেখানে যাচ্ছি কিংবা কাজ করছি। আর আমরা খুব দ্রুতই আসলে আমাদের সংগঠনের জন্য নতুন করে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব, যে আমাদের আর্থিক ব্যবস্থাপনা একটা বিষয় আমরা চালু করব, কিংবা কিভাবে আমরা ফান্ড সংগ্রহ করতে পারি, আমাদের সহযোগিতা আপনারা কিভাবে করতে পারেন, কিংবা আমরা নতুন করে আসলে এই বিষয়গুলোকে খুব সুনির্দিষ্টভাবে উপস্থাপন করার পরে আসলে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। কারণ আমরা এখন পর্যন্ত যতটুকু মানে এখন পর্যন্ত আপনাদের কোনো ফান্ডের ব্যবস্থা নাই, হ্যাঁ, আপনারা যে যার মতো করে চলছেন, এটাই বলছেন। সর্বশেষ চলে আসছে প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে। খুব দ্রুত ডাকসু নির্বাচন ঘোষণা দিয়েছে, আমরা দেখেছি। এই মুহূর্তে আপনাদের ব্যানার থেকে কোনো প্যানেলের ব্যবস্থা হবে? মানে অন্যান্য যে ছাত্রদল, শিবির, সব দল থেকেই তো ব্যানারে যাচ্ছে, এক একটা করে প্যানেল দিচ্ছে। সেক্ষেত্রে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে কোনো প্যানেল থাকবে কিনা? আচ্ছা, এটা আসলে ডাকসু তো আসলে একটা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। আমরা ওভারঅল ছাত্র সংসদ নিয়ে চিন্তা করছি যে বাংলাদেশের 24-এর পরে ছাত্র রাজনীতিতে মানে ছাত্র সংসদ চালুর মাধ্যমে যেই ছাত্র রাজনীতির যে চর্চাটা, সেটা থাকা উচিত। সেটা আমরা বারবার করে বলে এসেছি, বিভিন্ন সময় দাবি ছাত্র সংসদ চালু করার যে দাবিটা, সেটাও জানিয়ে এসেছি। এবং ডাকসুর যে বিষয়টা, সেক্ষেত্রে আসলে আমরা এখন পর্যন্ত ওরকমভাবে চিন্তা করিনি। আমরা দেখছি যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো ব্যবস্থা নেবে কিনা, সেটা পরবর্তী সময় আপনারা দেখতে পারবেন। আমরা কি বলতেই পারছি যে আপনাদের মৌনসম্মতি এখনো পর্যন্ত আছে যে আপনারা নির্বাচন করবেন? আচ্ছা, মৌনসম্মতি আসলে বিষয়টা এমন না, চুপ থাকা মানে মৌনসম্মতি কিংবা এই বিষয় না। তো আমরা আসলে যেটা বললাম যে আমাদের প্রধান কাজ বা অন্যতম কাজ হচ্ছে আহত শহীদদের ভ্যানগার্ড হয়ে থাকা, তাদের মানে তাদেরকে নিয়ে কাজ করা, সেই জায়গাটাই আমরা সব থেকে বেশি ফোকাস করছি। তো ডাকসু নিয়ে আপাতত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওইরকমভাবে চিন্তা করছে না, যদি করে সেটা আমরা জানাবো। আবু, আপনার কাছে আমার লাস্ট প্রশ্ন, এটা সম্পূর্ণ ব্যক্তিগত, আপনি আপনার মতো করে উত্তর দিতে পারেন। প্রথমত হচ্ছে আপনার জীবনে একটা প্রাপ্তি বলবেন, এটা আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী, এবং একটা অপ্রাপ্তি বলবেন, যেটা হয়তো কেউ এখন পর্যন্ত শুনি নাই, এমন কিছু শুনতে চাই। আচ্ছা, আচ্ছা। আহ আমি কিন্তু বলে দিয়েছি এটা ব্যক্তিগত। জীবনটা খুব বেশি ছোট। এখন পর্যন্ত যতটুকু পার করেছি এটা খুব ক্ষুদ্র একটা অংশ। সেই জায়গা থেকে যদি বলতে চাই, ২৪ পরবর্তী সময়ে হাজার, হাজার মানুষের ভালোবাসা পেয়েছি। অনেক, অনেক মানুষের দোয়া পেয়েছি, যেটা আসলে অন্যতম আমার জীবনের প্রাপ্তি। অনেক, অনেক সহযোদ্ধা পেয়েছি, যারা আসলে সময়ে অসময়ে খোঁজ রাখা কিংবা ভাবা, তারা আসলে বিপদে-আপদে এগিয়ে আসা। এই ধরনের কিছু মানুষ পেয়েছি, যেটা অন্যতম প্রাপ্তি। সব মিলিয়ে বলতে গেলে ২৪ এর যে বিভিন্ন সময় একটা বিষয় আমার খুব একটা ভিডিও খুব ভাইরাল ছিল যে, এই আপুটি শহীদ হয়েছে। এরকম টাইপের একটা ভিডিও ছিল আমার একটা স্লোগানের ভিডিওতে। তো যখন ৫ তারিখে আসলে যাত্রাবাড়িতে ছিলাম ৫ আগস্ট, তখন যাত্রাবাড়ির ওইখানে আসলে অনেক মানুষ বলেছে, "তুমি বেঁচে আছো।" আমরা তো মানে মানুষের যেই আ এক্সপ্রেশন, মানুষের যে মানে এগিয়ে আসা, যে অ্যাপ্রিসিয়েশন, এই বিষয়টা আসলে অন্যতম প্রাপ্তি, যে মানুষ ভালোবেসেছে, ভালোবাসছে, এটাই। একটা অপ্রাপ্তি। আ এতটুকু জীবনে আসলে অপ্রাপ্তি বলতে তেমন কিছু দেখি না। যদি ২৪ কে বাঁচিয়ে রাখতে না পারি, যদি এই হাজার, হাজার
মানুষের রক্ত বৃথা যায়। যদি এই আহত ভাইদের পঙ্গুত্ব বরণ এই যে যারা আসলে দৃষ্টি হারিয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের এই রক্তের মূল্যায়ন যদি আমরা না করতে পারি, এটাই সবথেকে জীবনের বড় অপ্রাপ্তি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানে এখানে শেষ করতে হবে। ধন্যবাদ আপনাকেও। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম সিনতে জাহিন আয়েশার সাথে। তিনি বলছিলেন বর্তমান বাংলাদেশ এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তাদের স্বপ্নের কথা। তিনি বলছিলেন তার সংগঠনের প্রাপ্তি অপ্রাপ্তির কথা। তিনি বলছিলেন তার জীবনের প্রাপ্তি এবং অপ্রাপ্তির কথা। দর্শক, আড্ডা সংযোগের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।